প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা গতদিন যেখানে শেষ করছি তারপর থেকে আরেকটু আমি শুরু করব। আমরা শুরুতেই একটু জ্যামিতির প্রাথমিক কিছু কথা নিয়ে আলোচনা করব। সেগুলো তোদের জানাই আছে, কিন্তু অঙ্ক করার সুবিধার জন্য আমি একটু খেয়াল করিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন আয়তক্ষেত্র ওর বৈশিষ্ট্য, বর্গের বৈশিষ্ট্য, সামান্তরিকের বৈশিষ্ট্য, রম্বসের বৈশিষ্ট্য, এই সমস্ত ক্ষেত্রের বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। কারণ আমরা আজকে অঙ্ক শুরু করতে পারি, অথবা নাহলে সামনের দিনের মধ্যে হয়ে যাবে, এগুলো আমাদের লাগবে। তা আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। রেডি সবাই? শুরুতেই একটু আয়তক্ষেত্র নিয়ে কথা বলবো। সংক্ষেপে আমরা আয়ত বলবো। একটু মনে আছে তোদের? এটা যেহেতু ছোটবেলা থেকে পড়ছি, আমি জাস্ট মূল ক্যারেক্টারটা শুধু আলোচনা করব, বলে দিব। আয়তক্ষেত্রের মূল ক্যারেক্টারটা কি? আয়তক্ষেত্রের মূল বৈশিষ্ট্যটা কি হবে? বিপরীত বাহুদ্বয় সমান, দুই কর্ণদ্বয় সমান। বিপরীত বাহু। কোথাও যদি আমরা অঙ্ক করতে গিয়ে বলি চারটা বিন্দু দেওয়া আছে, প্রমাণ করো যে এই চারটা বিন্দু দ্বারা একটা আয়তক্ষেত্র তৈরি হয়, সেক্ষেত্রে আমরা কি করব? ওই আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো বের করব। যদি দেখি বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয়ে গেছে, আর ওটাকে সামান্তরিক বলবো না আয়তক্ষেত্র বলবো, সেটা কনফার্ম হওয়ার জন্য আমরা কর্ণের দৈর্ঘ্যগুলো বের করব। যদি কর্ণের দৈর্ঘ্যগুলো সমান হয়, তাহলে আমরা বলবো আয়তক্ষেত্র। তাহলে কর্ণের, এটা আয়তক্ষেত্র। এরপরে আসে আমরা সামান্তরিক। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে কি বলবো? এক বিপরীত বাহুদ্বয় সমান, বিপরীত বাহুদ্বয় সমান, দুই কর্ণদ্বয় কি হবে বলো? কর্ণদ্বয় কি হবে বলো? অসমান। এক্ষেত্রে একটা প্রশ্ন করতে পারো যে আয়তক্ষেত্র আর সামান্তরিকের মধ্যে কিন্তু একটা বিশেষ মিল আছে, একটু নোট দিয়ে রাখতে পারো। সকল আয়তক্ষেত্রই সামান্তরিক। আয়তক্ষেত্রগুলোকে আমরা সামান্তরিক বলতে পারবো, কিন্তু সকল সামান্তরিক আয়তক্ষেত্র বলবো না। কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রে কোণগুলো কি হতে হবে? সমকোণ হতে হবে। তাহলে আয়তক্ষেত্রকে আমরা সামান্তরিকও বলতে পারবো। আচ্ছা, এরপরে আসি আমরা। সামান্তরিক গেল, আয়তক্ষেত্র হলো বর্গ, বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্যারেক্টার কি? বর্গক্ষেত্র একটু খেয়াল করে চেষ্টা করি আমরা বাবা। বর্গক্ষেত্রে চার বাহু সমান, চার বাহু দৈর্ঘ্য সমান। আমি সংক্ষেপে লিখতেছি, চার বাহু সমান, দুই কর্ণদ্বয় কি হবে বলো? কর্ণদ্বয় বর্গক্ষেত্র বলছি সমান। গেল বর্গক্ষেত্র গেল। এরপর আসলে রম্বস। এক চার বাহু সমান। একটু অঙ্কগুলো হালকা করা যাবে স্যার, এগুলো আমরা তো জানি স্যার, তারপরেও আমাদের অঙ্কে কিন্তু লাগবে। প্রত্যেকটা দিয়ে একটা করে অঙ্ক আছে, তখন যাতে আমার কোনো প্রশ্ন না আসে আগেই ক্যারেক্টার গুলো বলে রাখতেছি। আমাকে যেটা প্রমাণ করতে বলবো আমরা সেই ক্যারেক্টার গুলো শুধু ফুটিয়ে তোলার চেষ্টা করবো। এইখানে একটু মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দুই কর্ণদ্বয় অসমান। ওকে, এরপরে আসি আমরা
এরপরে আসি আমরা সমবাহু ত্রিভুজ। কি দেখাবো আমরা? 3 বাহু সমান। তাহলে এর ক্যারেক্টার হলো 3 বাহুর দৈর্ঘ্য সমান। যদি কোনো অঙ্কে বলে সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করো, সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করো, সমদ্বিবাহু ত্রিভুজ, সেক্ষেত্রে আমরা 2 বাহু সমান দেখাবো, যে কোনো 2 বাহু সমান দেখাবো। আচ্ছা, এগুলা লাগবে আমাদের। আর আমাদের আরো কিছু তথ্য লাগবে, নোট দাও। 19 এর আরো কিছু জ্ঞান লাগবে, যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মাঝে মাঝে লাগতে পারে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পড়ে আসছি, তারপরে অনেকদিন হয়ে গেল, একটু খেয়াল করার চেষ্টা করি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটু বলার চেষ্টা করি বাবা, বলো, খেয়াল করো, কি মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমিও বলতেছি √3/4 যেখানে a = বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। ওকে, এরপরে নোট 2 লেখো ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা, হাফ ভূমি গুণন উচ্চতা। এরপর লেখেন বর্গের ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য। এটা সব তোদের জানা আছে, তবু আমি একটু সামনের দিকের অঙ্কগুলা সহজ করার জন্য একটু খেয়াল করে দিচ্ছি। অঙ্ক করার সময় যাতে আমরা দ্রুত আগাইতে পারি, তখন যাতে আমাকে এগুলা বলতে না হয়, তখন যাতে আমাদের কোনো প্রশ্ন না হয়। এই হলো জ্যামিতির ব্যাপার। আর জ্যামিতি করতে গিয়ে মাঝে মাঝে আমাদের ত্রিকোণমিতির সাহায্য নিতে হবে। তাই ত্রিকোণমিতির আরো কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করব, সেগুলো তোদের 19-এ পড়ে আসছো, কিন্তু আমি একটু খেয়াল করে দেওয়ার চেষ্টা করবো। স্যার কোনগুলা? স্যার ওই যে পড়ছিল না, সাইন থাকলে কি হয়, চেঞ্জের ব্যাপার স্যাপার, কস থাকলে কি হয়, ট্যান থাকলে কি হয়, খেয়াল করো তো দেখি। ওই কোয়াড্রান্টের ব্যাপার স্যাপার গুলা একটু যদি খেয়াল না থাকে আমি খেয়াল করে দিয়ে তারপরে নতুন অঙ্কে চলে যাবো ইনশাল্লাহ, সময় থাকলে। তো আমরা একটু ত্রিকোণমিতি থেকে ধাবিত হই। রেডি? বলে স্যার শুধু অঙ্ক না করে স্যার বেসিকে দিতে আছেন। আসলে প্রথমে কোনো কিছু করতে গেলে তো, একটা কোনো কিছু তৈরি করতে গেলে তো অনেক কিছু লাগে, একটু প্রতিষ্ঠান তৈরি করতে গেলে তো অনেক কিছু লাগে। তারপরে যখন রেডি হয়ে যায় তখন স্মুথলি সেই কাজটা করা যায়। তা আমি সেগুলো আসলে কখনো জ্যামিতি, কখনো ত্রিকোণমিতি, কখনো বীজগণিত কিছু দিয়ে একটা ফাউন্ডেশন তৈরি করতে চাচ্ছি। তারপরে আমাদের অঙ্কগুলো করতে আমরা অবশ্যই সহজ বোধ করব। রেডি? আমরা একটু এখন লেখা হয়ে গেছে মনে হয়, লেখা হয়ে গেছে, খুব দ্রুত হাত চালাই, আমরা দ্রুত হাত চালাই, হয়ে গেছে না? আচ্ছা, এখন আবার আমরা একটু ত্রিকোণমিতি থেকে ধাবিত হইলাম। এটা লাগবে বাবা, এই জ্যামিতি করতে গিয়ে আমার একটু লাগবে, ত্রিকোণমিতির একটু সামান্য ধারণা লাগবে। গতদিন যেমন আমরা বলছিলাম ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞা, আর একটু ত্রিকোণমিতি জিনিসটা খেয়াল করে দেই। আমরা একটা আনুভূমিক রেখা কল্পনা করি আর একটা উলম্ব রেখা কল্পনা করি। আমরা জ্যামিতি পড়তে গিয়ে এটাকে এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ বলছিলাম। এখন আমরা এটাকে বলবো আনুভূমিক রেখা। তখন আমরা আনুভূমিক রেখা বলছি, কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা এক্স অক্ষ না বলে আনুভূমিক রেখাই বলি। আর এটাকে বলবো আমরা উলম্ব রেখা। কয়টা ভাগের সৃষ্টি হয়েছে দেখো তো বাবা, খুব তাড়াতাড়ি 4টা ভাগে। এটা প্রথম চতুর্ভাগ ছিল। আমরা এইটাকে সংক্ষেপে লিখি 1ST, ফার্স্ট কোয়াড্রান্ট, QUADRANT, কোয়াড্রান্ট, প্রথম চতুর্ভাগ।
সংক্ষেপে লেখো খুব দ্রুত। সেকেন্ড কোয়াড্রান্ট, কিউতে কোয়াড্রান্ট ধরে নিও, 3RD তে থার্ড কোয়াড্রান্ট ধরে নিও খুব তাড়াতাড়ি। ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট, ফোর্থ কোয়াড্রান্ট, 4TS, ফোর্থ কোয়াড্রান্ট, 4টা চতুর্ভাগ আমরা পেয়ে গেলাম। সংক্ষেপে লিখলাম, এখানে বিস্তারিত লিখছি, এখানে সংক্ষেপে লিখলাম। আচ্ছা খেয়াল করো, এই ভাগে কি ছিল? অল পজিটিভ। দেখে নাও একটু আমার সাথে সাথে। অল বলতে এখানে আমি কি বোঝাচ্ছি? অল বলতে ত্রিকোণমিতির যে ত্রিকোণমিতিক অনুপাত, 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সেগুলোকে আমি বোঝাচ্ছি। সাইন, কস, সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট, আমি এই 6টাকে বোঝাচ্ছি। অল পজিটিভ। দ্বিতীয় ভাগে সাইন, কোসেক পজিটিভ। পজিটিভকে আমি বলছিলাম সংক্ষেপে আমরা লিখব প্লাস ভি দা, সাইন কোসেক পজিটিভ। তৃতীয় ভাগে, তাহলে এই ভাগে বাকিগুলো লিখি নাই বলতে আমরা মনে করব বলতে অবশ্যই যাদেরকে লেখা হয়নি সেগুলো হবে নেগেটিভ। কৌশলে খেয়াল রাখবো। এই ভাগে ট্যান কট পজিটিভ, তাহলে কি বাকিগুলো নেগেটিভ। এই ভাগে কস সেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। ওকে, তাতে একটু লাগবে আমাদের, ত্রিকোণমিতির অঙ্ক আছে, আজকেও লাগতে পারে আমাদের, একটু মাথায় নেই। তাহলে ফার্স্ট কোয়াড্রান্ট অল পজিটিভ, দ্বিতীয় কোয়াড্রান্টে সাইন কোসেক, তৃতীয়তে ট্যান কট, চতুর্থতে কস সেক। ওকে ঠিক আছে। আচ্ছা, আমাদের আরো কিছু লাগবে। খুব দ্রুত লেখা হয়ে গেছে, লেখা হয়েছে। আচ্ছা, এরপর লেখো, আমার সাথে লেখো। কখন কখন চেঞ্জ হয় আর কখন কখন চেঞ্জ হয় না, সেটা একটু লিখি না তো বাবু। এটা লেখা হয়েছে, আমি মিশাই ফেলবো খুব দ্রুত। লেখা হয়েছে খুব দ্রুত। ওকে, এবারে লেখো টাইম অফ চেঞ্জ, পরিবর্তনের সময়। কখন কখন আমরা চেঞ্জ করব? 90 ডিগ্রি, 270 ডিগ্রি, এই সমস্ত ক্ষেত্রে আমরা চেঞ্জ করব। বা এইটাকে আমরা অন্য ল্যাঙ্গুয়েজে লিখতে পারি, 90 ডিগ্রি গুণন বিজোড় সংখ্যা। একটু ভালো করে খেয়াল করবো, এটা লাগবেই আমাদের, ত্রিকোণমিতির সময় লাগবে, এখনো লাগবে। এই যে বাবা দেখো, এখানে একটা 90, এখানে কয়টা 90? 3টা 90, তাহলে 3 গুণ 90 3 আসতে পারে বিজোড় সংখ্যা। তাহলে কখন কখন চেঞ্জ করবো তাড়াতাড়ি মাথায় নিয়ে নেই, আমরা জানো তোমরা, তারপরে আমি রিভিশন দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি, বিরক্ত হওয়া যাবে না, তাড়াতাড়ি। হয়েছে? টাইম অফ চেঞ্জ। এরপরে কখন কখন চেঞ্জ হবে না, নো সেন্স, নো সেন্স, কখন কখন চেঞ্জ হবে না। তাহলে 180 ডিগ্রি, 360 ডিগ্রি চেঞ্জ হবে না। এটাকে আমরা অন্য ল্যাঙ্গুয়েজে কি লিখতে পারি বাবা? বা দিয়া কি লিখতে পারি দেখো, 90 ডিগ্রি গুণন জোড় সংখ্যা। এখন স্যার কি চেঞ্জ হবে না হবে স্যার বলতেছেন? স্যার একটু খেলে আমার 1 মিনিট সময় দাও, আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার করবো ব্যাপারটা। আগে একটু মাথায় নিয়ে নাও, 90 ডিগ্রি গুণন বেজোড় সংখ্যা। আমরা কৌশলে আমরা সবগুলো সূত্র পাবো। অনেকে ত্রিকোণমিতির এই সূত্রগুলো 19 মুখস্থ করে আসতে পারো, মুখস্থ করবো না, আমার এই স্ট্রাকচার মাথা রাখলে আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করবো। 90 ডিগ্রি কোন বেজোড় সংখ্যা, আর নো সেন্স 90 ডিগ্রি কোন জোড় সংখ্যা। হয়েছে? মুখস্থ হয়েছে? আচ্ছা ওকে। এখন প্রশ্ন, টাইম অফ চেঞ্জ যদি চেঞ্জ হয়, তাহলে চেঞ্জের নিয়ম জানতে হবে, কে কোথায় গেল না গেল। এই জন্য আরেক না দেখো তো বাবু, রুল অফ চেঞ্জ, রুল অফ চেঞ্জ, পরিবর্তনের নিয়ম। রুল অফ চেঞ্জ, পরিবর্তনের নিয়ম। 1, সাইন থাকলে সেটা যাবে কসে, কিংবা কস থাকলে যাবে সাইনে। এই জন্য আমি উভয়মুখী বিক্রিয়ার মতো দিলাম, সাইন থাকলে কস যাবে, কস থাকলে সাইন। 2, ট্যান থাকলে যাবে কটে, কট থাকলে যাবে ট্যানে। 3,
সেক থাকলে যাবে কোসেকে, আর কোসেক থাকলে যাবে সেকে। আমি উদাহরণ দিয়ে ব্যাপারটা অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। আগে একটু মাথায় নিয়ে কোন চতুর্ভাগে কোনটা কি, কখন কখন চেঞ্জ হবে, কখন কখন চেঞ্জ হবে না, চেঞ্জ হইলে কে কোথায় যাচ্ছে ব্যাপারটা একটু মাথায় নেই, তাহলে আমি উদাহরণ দিলে ক্লিয়ার হবে। ঠিক আছে? আর আমাদের আরেকটা জিনিস ভুললে চলবে না, যে ত্রিকোণমিতিক কোণ কিভাবে উৎপন্ন হয়, এটা ভুললে চলবে না। আমি এখন কিছু উদাহরণ দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, লেখা হয়ে গেছে। আমি এখন যে উদাহরণ দেবো তাতে কিন্তু আমার পুরাটাই মাথায় রাখতে হবে, ভুলে গেলে কিন্তু বুঝাইতে পারবো না। খুব তাড়াতাড়ি হয়েছে? হয়েছে। ওকে, তাহলে এখন আমি যেমন দিয়ে ধরার চেষ্টা করব, তোরা একটু বলার চেষ্টা করবা, অন্তত সামনাসামনি বলতে না বলে মনে মনে বলার চেষ্টা করবা যে হ্যাঁ এটা হচ্ছে। যেমন এখন আমি বলার চেষ্টা করব sin 90 ডিগ্রি প্লাস থিটা, আমি প্রশ্ন করলাম দিস ইজ হট। তোরা একটু মেমোরিতে আনার চেষ্টা করো, এটা মুখস্থ করা যাবে না। একটু আগে আমি কি দিলাম খেয়াল করো, কখন কখন চেঞ্জ হয় আর কখন কখন চেঞ্জ হয় না। 90 সময় কি চেঞ্জ হয় কি হয় না, মেমোরিতে নিয়ে আসি আমরা। হবে চেঞ্জ হবে, ওই যে লিখে দিলাম বাবা 90 ডিগ্রি কমা 270 ডিগ্রি, কিংবা বলছিলাম 90 ডিগ্রি গুণন বেজোড় গণিতক, বেজোড় সংখ্যা থাকলে চেঞ্জ হবে কি হবে না? হ্যাঁ চেঞ্জ হবে। তাহলে সহজ বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। এখানে দেখবা 90 270 আছে নাকি 180 ডিগ্রি 360 ডিগ্রি আছে, কোনটা আছে? তাহলে 90 ডিগ্রি আছে। জি স্যার চেঞ্জ হবে স্যার। কেন স্যার? 90 সময় আপনি একটু আগে বলেন স্যার 90 ডিগ্রি আর 270 ডিগ্রি সময় চেঞ্জ হয়, তাহলে এটা চেঞ্জ হবে কি হবে না বলো? চেঞ্জ হবে। ওকে, কারেক্ট। তাহলে চেঞ্জ হচ্ছে। এবার যদি চেঞ্জ হয় তাহলে উই হ্যাভ টু ফলো রুল অফ চেঞ্জ, আমাদেরকে চেঞ্জের নিয়ম ফলো করতে হবে। কি চেঞ্জের নিয়মটা একটু আগে দিছি, বলো চেঞ্জের নিয়ম কি? সাইন কোথায় যাবে? সাইনের বিপরীত কিন্তু কোসেক, সেটা না রিমেম্বার, সাইন যাবে কোসে, সাইনের বিপরীত কিন্তু কোসেক, সেটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না, সাইন যায় কোসে। তাহলে যেহেতু 90 দিকে সাজানো আছে, সো আমার মাথা নিতে হবে যে চেঞ্জ হবে, আর চেঞ্জ হইলে সাইন কোথায় যায়? কোসে। ওকে, আর এখানে যদি থিটা থাকে থিটা আসি লাগিয়ে দেবে পিছনে, 30 ডিগ্রি থাকলে 30 ডিগ্রি, 40 যা থাকবে এটা পিছনে লাগিয়ে দেবে। এখনো শেষ হয় না ব্যাপারটা, এখানে কখনো প্লাস আসবে কখনো মাইনাস আসবে। আমি আর একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করব, দুটো একসাথে বলার চেষ্টা করতেছি। সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, এটা একটু বলার চেষ্টা করো তো দেখিব 180 সময় চেঞ্জ হয় কি হয় না? খেয়াল করো, 180 সময় চেঞ্জ হয় না। ওকে ঠিক আছে, তাহলে 180 সময় চেঞ্জ হয় না, তাহলে সাইন সাইনে থাকলো। তাহলে ব্যাপারটা দাঁড়াইলো এরকম, চেঞ্জ হইলে চেঞ্জ হয়ে থিটা, আর যদি না হয় তাহলে আগে যা আছে সেটা অফ থিটা। আচ্ছা ওকে, এখন চিহ্ন কখনো কখনো এখানে প্লাস কখনো মাইনাস আসতে পারে, সেটা একটু খেয়াল করো। সেটা নির্ভর করবে আমরা যে কোনটা, এই যে টোটাল যে অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে তার উপর ভিত্তি করি। একটু বলার চেষ্টা করো তো, 90 ডিগ্রি প্লাস থিটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? 90 ডিগ্রি প্লাস থিটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে খেয়াল করি কি, নাহলে আবার আমি ছবি আট করে বোঝানোর চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। 90 ডিগ্রি প্লাস থিটা কোন চতুর্ভাগে এখন মাথায় আসতেছে না এখনো? আচ্ছা আমি বলার চেষ্টা করতেছি। আর একটা কথা আমি মাথায় নিয়ে দিই, অবশ্যই এটা ত্রিকোণমিতিতে কোণ পরিমাপ করার সময় অবশ্যই এই আনুভূমিক রেখা থেকে শুরু করতে হবে। অবশ্যই এই আনুভূমিক রেখা থেকে শুরু করবা, সেটা ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত যেটাই হোক। স্টার্টিং ইনিশিয়াল লাইন দিস ইজ এই লাইনটা, তাহলে এখান থেকে আমরা শুরু করব ঘড়ির কাঁটার আপাতত বিপরীতে, যেহেতু প্লাস দেখতে পাচ্ছি তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে গেলে ওই যে বলছিলাম ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার দিকে গেলে ঋণাত্মক কোণ, প্লাস 90 ডিগ্রি দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে দাঁড়াইলাম 90 ডিগ্রি, দেখো তো এই পর্যন্ত ঘুরে আসে, এই পর্যন্ত 90 প্লাস সামথিং, আর এখানে যেটাই থাকে থাক, আমরা সূক্ষ্মকোণ বিবেচনা করব। তাহলে কোন চতুর্ভাগে ঢুকলো বাবা এখন বলো? দ্বিতীয় চতুর্ভাগে। ওকে ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ নেগেটিভ একটু খেয়াল করার চেষ্টা করি।
এটা ছিল অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগের সাইন কোসেক পজিটিভ, সাইন আর কোসেক, তো সাইনের কাছ থেকে তো যাচ্ছে, তাহলে সাইন দ্বিতীয় চতুর্ভাগে এই কোনটা আছে, দ্বিতীয় চতুর্ভাগের সাইন কোন চিহ্নধারী, পজিটিভ চিহ্ন, সেই কারণে প্লাস আছে। আবার কসের চিহ্ন যাব না, কসের চিহ্নে যাব না আমরা, যেটার ফ্রম হয় আর যার কাছ থেকে যাব তার চিহ্নটা দেখতে হবে, যার কাছ থেকে যাব, আবার বলছে যার কাছ থেকে যাব তার চিহ্নটা, যার কাছে যাব তার চিহ্নটা আমরা বসাবো না। ওকে, তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগের সাইন পজিটিভ, সো এখানে প্লাস লিখছি। এখানে দেখো তো বাবা, তাহলে এখানে দেখো তো 180 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি প্লাস থিটা। আবার বলছি সর্বদাই আমি এখানে দাঁড়াবো, এখান থেকে কোন মাপা শুরু হবে, 90 180, তাহলে এই পর্যন্ত আমার 180 প্লাস সামথিং, তাহলে আরেকটু আমি অগ্রসর হব, তাহলে কোন চতুর্ভাগে ঢুকলাম আমি, তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ খেয়াল করি, তৃতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ, ট্যান কট স্যার, ট্যান কট, তৃতীয় চতুর্ভাগে কি সাইন আছে, নাই স্যার, তাহলে তৃতীয় চতুর্ভাগে যেহেতু সাইন নাই, সামনে কি চলে আসবে, নাই বলতে নেগেটিভ মাইনাস। এখন ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার। এভাবে বাসায় উদাহরণ নিয়ে নিয়ে চেষ্টা করবা, সমস্যা হওয়ার কথা নয়। নাকি আরেকটা দেখাবো, ওকে দেখাচ্ছি আরেকটা, বলে স্যার ট্যান দিয়ে দেখান তো স্যার, ট্যান 360 ডিগ্রি মাইনাস থিটা, বলার চেষ্টা করো তো দেখি এটা কত হবে, একটু বলার চেষ্টা করি সবাই। ট্যান 360 ডিগ্রি, প্রথমত আমি আবারও বলছি, প্রথমত কত দিয়ে সাজানো আছে, 90 270 180 না 360 দিয়ে সাজানো আছে, সেইটা একটু মেমোরিতে নিয়ে নেব। কত দিয়ে সাজানো আছে, 360। 360 এর ক্ষেত্রে চেঞ্জ হয় কি হয় না, হয় বলো, হয় না, তাহলে কি হবে, ট্যান ট্যানই থাকবে, চেঞ্জ না হলে ট্যান ট্যানই থাকবে, সাইন সাইনই থাকবে, কট কটই থাকবে, নো চেঞ্জ, তাহলে ট্যান ট্যানই থাকলো। অ্যাঙ্গেলটা পিছনে আসি, বুঝবে। একটা কথা খেয়াল করে দেই, যে এখানে প্লাস থাকলে প্লাস, প্লাস থাকলে প্লাস, তা কিন্তু আমি বলি নাই বাবা, এই প্লাস আসবে না মাইনাস আসবে, ইট উইল ডিপেন্ড, এটা নির্ভর করবে কিসের উপর, ওই কোনটা কোনটা কোন চতুর্ভাগ কোন কোয়াড্রান্টে অবস্থান করছে। আচ্ছা, তাহলে এবার 360 ডিগ্রি মাইনাস থিটা, দেখা যাক কোন চতুর্ভাগে অবস্থান করছে, 360 ডিগ্রি মাইনাস থিটা। আবারও বলছি, আমাদের ইনিশিয়াল লাইন হলো, স্টার্টিং লাইন হলো দিস ইজ, এখান থেকে শুরু করব, তাহলে 90 180 270 এই পর্যন্ত 360, তাহলে 360 যদি যেতে চাই তাহলে এক পাক ঘুরে আসতে হবে, মাইনাস থিটা, তার মানে কি সামনে মাইনাস দেখা যাচ্ছে, তাহলে কি আমি ঘড়ির কাঁটার, এদিকে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছি বাবা, তাহলে যেহেতু মাইনাস থিটা, আমি কি ঘড়ির কাঁটার বিপরীতে আরো অগ্রসর হব, যেহেতু ঋণাত্মক কোণ, তাহলে ঘড়ির কাঁটার দিকে আসতেছে, তাহলে একটু কমে আসলো আবার। আর থিটা বলতে বোঝার সুবিধার্থে সর্বদাই আমরা মনে করবো এটা একটা সূক্ষ্ম কোণ। তাহলে আমার এই দিক কোথাও আছে, তাহলে পুরো এই কোণটা আসতেছে, এই পর্যন্ত গিয়ে গেলাম, তারপরে মাইনাস থিটা, ধরো থিটাটা 30 ডিগ্রি, আবার এই পর্যন্ত, তাহলে কোন চতুর্ভাগে অবস্থান করতেছি আমরা, দেখো রিমেম্বার, এবারে কোন চতুর্ভাগে অবস্থান করতেছি আমরা, চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে কে কে পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে কস আর সেক পজিটিভ, তাহলে ট্যান কি আছে ওখানে, নাই, নাই বলতে কি বাবা, নেগেটিভ, সেই কারণে এখানে আমাদের নেগেটিভ চিহ্ন বসবে। ওকে, আমার মনে হয় বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে। বাসায় আমার যদি স্ট্রাকচার গুলা মুখস্থ করো, কোন চতুর্ভাগে কে পজিটিভ নেগেটিভ, 1, 2 নম্বর কথা হলো কখন কখন চেঞ্জ হয় আর কখন কখন চেঞ্জ হয় না, এটা যদি মাথায় রাখি, 3 নম্বর পরামর্শ হলো যে রুল অফ চেঞ্জ ফলো করতে হবে, তাহলে আর সমস্যা হওয়ার কথা না। 4 নম্বরে কোন কিভাবে তৈরি হচ্ছে, স্টার্টিং লাইনটা কি, সেটা একটু মাথায় রাখবো, তাহলে আর সমস্যা হবে না। এটা গেল ত্রিকোণমিতিক ব্যাপার। আর একটু সামান্য ত্রিকোণমিতিক ব্যাপার আছে, আর একটু সামান্য বিরক্ত হওয়া যাবে না। আগেই বলছি কিছু একটা ফাউন্ডেশন দিতে গেলে একটু লাগবে, ইট সিমেন্ট বালি অনেক কিছু লাগতেছে, আমরা একটু ম্যানেজ করতেছি, তারপরে শুরু করব আমরা বিল্ডিং তৈরির কাজ, কোনো সমস্যা নাই, হয়ে যাবে। আর একটু জিনিস নাও, এগুলো তোমরা পড়ে আসছো, সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কোসেক অফ মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা, tan of minus theta minus tan theta,
কট অফ মাইনাস থিটা। এরপর থেকে কিন্তু এগুলো আর আমি লিখে দেবো না, আমি লিখে দিচ্ছি একবারে সবকিছু যা লাগে আমার 3.1 অঙ্ক করতে গিয়ে যা যা লাগবে সবগুলা বিস্তারিত ভাবে আমি শেষ করে দিচ্ছি। সময় হলে আমরা আজকে অঙ্ক শুরু করব খুব তাড়াতাড়ি। cos থিটা, cos of minus theta, cos of minus theta, cos theta, sec of minus theta, sec theta। তাহলে cos আর sec এর ক্ষেত্রে মাইনাসটা থাকতেছে না, আমাকে মাথায় রাখতে হবে যে cos আর sec মাইনাস কে খেয়ে ফেলতেছে নাকি। আচ্ছা ওকে, এটা চলে গেল। পুরো আমি 19 এর জিনিসগুলো খেয়াল করে দিচ্ছি আর একটু নোট দিয়ে আমরা এখনই শেষ করবো ত্রিকোণমিতি। তোদের জানা আছে যেহেতু আমরা 4 দিন ধরে সময় নিলাম আমাদের বেসিক তৈরি করতে, আর 2-1 মিনিট সময় নিয়ে আমি অঙ্কে চলে যাব, এটাও তোদের জানা আছে। তারপরে অনেকে ভুলে যায় sin θ সমান লম্ব ভাগ অতিভুজ, এটাও মাঝে মাঝে লাগবে খুব তাড়াতাড়ি। cos θ সমান ভূমি ভাগ অতিভুজ, tan θ সমান লম্ব বাই ভূমি। ওকে ঠিক আছে। এর সাথে সাথে আমাদের যেটা জিনিস লাগবে যে সাইন যদি লম্ব ভাগ অতিভুজ, তাহলে অতিভুজ ভাগ লম্ব হলে কি হবে cosec θ। এই কারণে অন্য টেকনিক দিচ্ছি, sin থিটার সাথে বিপরীত সম্পর্ক কার, cosec sin θ সমান 1 ভাগ cosec θ, 5 cos θ সমান 1 ভাগ sec θ। ওকে ঠিক আছে। 6 tan θ সমান 1 ভাগ cot θ। ওকে, আমার মনে হয় এখন ত্রিকোণমিতির যাদের ঘাটতি থেকে থাকে 8.3 হায়ার ম্যাথের সেটাও আমি ক্লিয়ার করলাম, এদিকে যাদের স্থানাঙ্কের সমস্যা ছিল সেটাও ক্লিয়ার করলাম। আমার মনে হয় আর সমস্যা হবে না। এখন আমরা আমাদের অঙ্কে যেতে পারি। আমরা একটু সময় আছে, আর একটু সময় নেব। আমি এখন অঙ্ক শুরু করতে যাচ্ছি। আমি ইতিমধ্যে বলেছিলাম যে পোস্ট দিয়েছিলাম যে রূপান্তর প্রকাশনী বইটা অ্যাটলিস্ট আপাতত ম্যানেজ করবা। আমরা যাদের কাছে বই আছে তারা অন্তত বইয়ে চলে যায়, রূপান্তর প্রকাশনীর 84 পৃষ্ঠায় চলে যাই আমরা সবাই। রূপান্তর প্রকাশনীর 84 পেজে চলে যাই। রেডি? আমরা দেখতে দেখতে বেসিক শেষ করে ফেললাম। এই 4টা লেকচারের বেসিক ভালো করে পড়বো। যদি কারো সমস্যা হয় আমাকে প্রশ্ন করবা, আবার আমি বলার চেষ্টা করব। এই মুহূর্তে আমি প্রশ্নমালা 3.1 শুরু করতে যাচ্ছি। প্রশ্নমালা 3.1। আমি অঙ্ক করার সময় একই জাতীয় অঙ্কগুলো একসাথে গ্রুপ করে দেব। একই জাতীয় অঙ্ক যদি একটা গ্রুপে 4টা থাকে আমি একটা করাবো, বাকি 3টা তোরা বাসায় হার্ট অ্যান্সল চেষ্টা করবা। যদি কোনোটা না হয় তাহলে আমাকে ফোনে কিংবা কমেন্ট করে জানাবা। আমি পরবর্তী লেকচারে ওই গ্রুপের ওই সেমএস গ্রুপের বাকি আরো 2-1টা করার চেষ্টা করব। আর যদি বলো স্যার সবগুলো অঙ্কই করে দেই, অন্তত আমাদের এই বইটাতে উচ্চতর গণিত বইটাতে অঙ্ক করলে 5 থেকে 6 হাজার অঙ্ক হবে। 5 থেকে 6 হাজার অঙ্ক যদি আমারটা করি না, আরো 4 বছরও বই শেষ হবে না। এই কারণে আমাদের স্টাইলটা হবে একই জাতীয় অঙ্কগুলা আমি গ্রুপ করে দেব। আমি একটা করে দেব বা 2টা করে দেব। আমার অঙ্কটা আগে দেখার পরে, মাথায় নেওয়ার পরে, ভালোভাবে বুঝে নেওয়ার পর বাকিগুলো করার চেষ্টা করব, হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব। না হলে বন্ধু বান্ধবের সাহায্য নেব, না হলে আমার সাহায্য নেবা। যে কোনো ভাবে হোক আমাদের কাজগুলো করতে হবে সাথে সাথে। ঠিক আছে, আমরা শুরু করি। প্রশ্নমালা 3.1। ইতিমধ্যে মনে হয় তোমরা বই বের করে ফেলছো। 84 পৃষ্ঠা চলে যাও। 84 পৃষ্ঠা 1 আর 2 নম্বর অঙ্কটা আমি পরে করাবো, কারণ শুরুতে 1 আর 2 করলে অনেকের কাছে একটু সমস্যা হয়। আমি এমন স্টাইলে পড়াবো যাতে সহজ থেকে কঠিন, তাহলে তোদের ভালো লাগবে। আমরা সহজ থেকে কঠিনে যাওয়ার একটু চেষ্টা করব। প্রথমত আমি 3 নম্বরের অঙ্কগুলো করাবো। 3 নম্বর অঙ্ক হেডলাইনটা পরে নেই বাবা, একটু কি বলছে। 3 এর সব সেম। হেডলাইনটা একটু পরে নেওয়ার চেষ্টা করো। 3 এর সব সেম।
3 নম্বরে 4টা অঙ্ক আছে, তাহলে 4টা অঙ্ক যদি আমারটা করি নাও, ওই 3 হতে সময় শেষ। তাহলে ওই 3.1-এ আরো 2 লেকচার 3 লেকচার চলে যাবে, কখনো বই শেষ হবে না। সরলরেখায় 9টা অধ্যায় আছে, 7 থেকে 9টা অধ্যায় আছে, বিভিন্ন রকম ভাবে আছে। তা আমি এক অধ্যায়ে তো 4টে লেকচার ইতিমধ্যে দিয়ে দিচ্ছি, আরো যদি এখানে 4টে লেকচার হয় তাহলে বই কখনো শেষ হবে না। বইও শেষ করতে হবে, বেশি বেশি জানতে হবে। সুতরাং আমাকে একটু স্পিড দিতে হবে, তো দেখো বাসায় বেশি বেশি পরিশ্রম করতে হবে। ওকে, তো আমরা 3-এর সব সেম দিলাম একটা গ্রুপ। এই মুহূর্তে আমরা শুরু করতেছি 3-এর 1। হেডলাইনটা মনে হয় তোমরা পড়ে নিয়েছো ইতিমধ্যে। 3-এর 1, 3-এর অঙ্কে বলা আছে পোলার সমীকরণে প্রকাশ করো। পোলার সমীকরণ আমি গত লেকচারের শেষের দিকে বলছিলাম কার্টেসীয় সমীকরণ কাকে বলে আর পোলার সমীকরণ কাকে বলে, মনে আছে নিশ্চয়? ট্রাই টু রিমেম্বার, ট্রাই। আচ্ছা, পোলার সমীকরণ বলছিলাম যে সমীকরণে পোলার স্থানাঙ্কের আর এবং থিটা বিদ্যমান থাকে তাকে পোলার সমীকরণ বলা হয়। আর কার্টেসীয় সমীকরণ বলছিলাম যে সমীকরণে কার্টেসীয় স্থানাঙ্কের এক্স এবং ওয়াই উপস্থিত থাকে, বিদ্যমান থাকে, দৃশ্যমান হয়, তাকে বলবো আমরা কার্টেসীয় সমীকরণ। যেহেতু আমাকে যেতে বলছে পোলার সমীকরণে, তাহলে নিশ্চয়ই দেওয়া আছে কার্টেসীয়। পোলারে যেতে বলছে তাহলে নিশ্চয়ই দেওয়া আছে কার্টেসীয়। তাহলে আমরা ভাষাটা লিখবো প্রদত্ত কার্টেসীয় সমীকরণ, আর পোলারের সময় লিখবো প্রদত্ত পোলার সমীকরণ। তাহলে আমরা একটু ভাষা লিখে ফেলাই, প্রদত্ত কার্টেসীয় সমীকরণ। তোরা মনে করো যে আমি তোদের সাথে আছি, তাহলে বুঝতে সুবিধা হবে। যখন করবা মনে করবো যে স্যার আছে, আমি পেছনে বসে আছি, স্যার যা যা করতে বলতেছে, আবারও বলছি শুধু এমনি ভিডিও না দেখিয়া আমি সামনে আছি এটা মনে করিয়া খাতা কলম নিয়ে বসিয়া থামিয়া যদি আস্তে আস্তে নোট টোট করার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ বুঝতে কোনো সমস্যা হবে না। 3 প্রদত্ত কার্টেসীয় সমীকরণ লিখে বলো আমার সাথে সাথে, বলো প্রদত্ত কার্টেসীয় সমীকরণ লিখে বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু, লিখে বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই সমীকরণটা আমাদেরকে দেওয়া হয়েছে। এই সমীকরণটাকে পোলার সমীকরণে যেতে হবে। তাহলে পোলার সমীকরণে কি বললাম, আর থিটা থাকবে। তাহলে এক্স ওয়াই কে রাখবো না তুলে ফেলবো? তুলে ফেলতে হবে, যেহেতু পোলারে যাবো, দ্যাট ইজ আর থিটা ট্রান্সফার করবো। তাহলে এক্স ওয়াই কে শেষ করে দিতে হবে, ভ্যানিশ করে দিতে হবে, রিমুভ করে দিতে হবে। তাহলে এটার নাম 1 নম্বর সমীকরণ। একটু খেয়াল করো, 4টে রিলেশন ওই কারণে বেসিকটা দিছি। আমার মনে আর সমস্যা হবে, যার বেসিক 100% মাথায় আছে ইনশাআল্লাহ তার সমস্যা হবে না। কি এক্স মানে কি 1 নম্বর রিলেশন আর কস থিটা, ওয়াই মানে কি 2 নম্বর রিলেশন আর সাইন থিটা। এখানে এক্স এখানে ওয়াই, তাহলে এক্স ওয়াই যদি মানটা বসাই তাহলে তো আর এক্স ওয়াই শেষ, বাকিটা ক্যালকুলেশনের ব্যাপার, নিজস্ব ব্যাপার। ওকে, আমরা জানি কিচ্ছু না, অঙ্ক হলো কিচ্ছু না, নাথিং, কিচ্ছু না, কোনো ডিফিকাল্ট না। আমরা জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। বলে স্যার হট করে কেন এটা লিখবে স্যার? ওই তো বলছে যে পোলার সমীকরণে প্রকাশ করো। তাহলে আর থিটা যাবো এক্স ওয়াই, তাহলে তুলে ফেলবো, তাহলে এক্স ওয়াই তুলে ফেলবো, এক্স ওয়াই শেষ করে দিতে, তাহলে এক্স ওয়াই মান বসা লাগবে না, এক্স ওয়াই এর মান বসাচ্ছি। তাহলে দেখো এক্স ও ওয়াই এর মান 1 নং এ বসিয়ে পাই, অথবা সংক্ষেপে লেখো 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং হতে পাই। তাহলে এক্স এর জাত লেখো বাবা, এক্স এর জাত লেখো আর কস থিটা, দ্যাট ইজ আর স্কয়ার কস স্কয়ার থিটা, প্লাস ওয়াই এর মান লেখো আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, তার উপর হোল স্কয়ার আছে, ইকুয়াল টু এ স্কয়ার, এক্স মানে কি আর স্কয়ার কস স্কয়ার থিটা, ওয়াই মানে কি আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। কি এখানে কিছু করে লাগলো? কিচ্ছু তো করিনি বাবা, এক্স আর ওয়াই এর মানটা এখানে সেট আপ করছি। এটা মেলা বড় বড় ইচ্ছা, বড় বড় অঙ্ক, মেলা অঙ্ক করে আসছো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন বাকিটুকু ক্যালকুলেশনের ব্যাপার, আমরা একটু ক্যালকুলেশন করে নেই। আমরা কিন্তু ইতিমধ্যে পোলারে চলে গেছি, দেখো এখানে এক্স ওয়াই দেখা যায়, আর থিটায় চলে আসছি। একটু খারাপ দেখাচ্ছে, একটু খারাপ দেখাচ্ছে, আমি যতটুকু ক্যালকুলেশন করা যায়। এখানে ক্ষেত্রে আর স্কয়ার কমন যায় খুব দ্রুত, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা করা যায়, আর স্কয়ার কমন না, কস স্কয়ার থিটা প্লাস সাইন, তার উপর স্কয়ার। ওকে,
এ স্কয়ার, দেখো তো এখানে আর স্কয়ার কমন নেওয়া যায় না, না যায়, আর স্কয়ার কমন নিলাম, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, খুব তাড়াতাড়ি এখানে আর স্কয়ার কমন নিছি, cos স্কয়ার প্লাস sin স্কয়ার তার উপর স্কয়ার এ স্কয়ার, এখানে আর স্কয়ার কমন নিছি, দেখো খুব রিমেম্বার cos স্কয়ার মাইনাস। ওকে, এখানে cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে কি 1, তাহলে 1 ইনটু আর স্কয়ার মানে আর স্কয়ার, তার উপর তাহলে আর স্কয়ার তার উপর স্কয়ার এ স্কয়ার আর স্কয়ার। খেয়াল করতে দেখি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে কি দিছি আমি, এই কারণে তো কতদিন সূত্রগুলো লিখে দিচ্ছি আমি, এখন যাতে আমাদের প্রবলেম না হয়। দেখো তো কাজে লাগতেছে কিনা, লাগতেছে স্যার খালি 4 দিন থেকে সূত্র দিচ্ছেন, বাবা দেখতে এখন লাগতেছে কিনা, কি লাগতেছে না, এই কারণে সহজ করার জন্য আমি আগেই সূত্রগুলো দিয়ে দিচ্ছি। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা cos টুয়াইস থিটা সূত্র দিছি, cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে 1 ইনটু আর স্কয়ার তার উপর স্কয়ার। ওকে, ঠিক আছে, এ স্কয়ার আর স্কয়ার, ঠিক আছে, দুই পাশের আর স্কয়ার কে কাটি দিলে এখানে আর স্কয়ার দুইটা আর স্কয়ার আছে, তাহলে একটা আর স্কয়ার, এখানে এ স্কয়ার cos টুয়াইস থিটা। দেখো তো ই হাই, এখানে কি আর থিটা ছাড়া এক্স ওয়াই কি দেখা যায় না স্যার, শুধু আর থিটা দেখা যাচ্ছে, তাহলে যে সমীকরণে আর থিটা বিদ্যমান থাকে তাকে পোলার সমীকরণ, ই হাই নির্ণয় পোলার সমীকরণ। খুব তাড়াতাড়ি লেখো, আমি আর 1 থেকে 2 মিনিট সময় নেব, খুব তাড়াতাড়ি ইহাই নির্ণয় পোলার সমীকরণ। তাহলে আমি 2 এর 3 এর 4টে অঙ্ক সেবা ছিল, একটা করে দিলাম, বাকি 3টা তোরা ট্রাই করবো, না হলে আমাকে জানাবো। আমি 4 এর জন্য 1 থেকে 2 মিনিটের মধ্যে 4 নম্বর অঙ্ক শেষ করে দেবো। রেডি? 4 এর সব সেম, 4 এর সব সেম। ইতিমধ্যে মনে হয় আমার স্টাইলটা বুঝতে পারছো যে আমরা গ্রুপ অনুযায়ী কাজ করবো, নাহলে অঙ্ক আগাবে না। আজকের থেকে অনেকগুলো কাজ বাড়ির হয়ে যাবে। রেডি? 4 এর সব সেম, 4 এর সব সেম, 4 এর সব সেম, 4 এর 2, 4 এর 2। এবারে বলছে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো, কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো। তাহলে এবার নিচে পোলার দেওয়া আছে, প্রদত্ত পোলার সমীকরণ, প্রদত্ত পোলার সমীকরণ, প্রদত্ত পোলার সমীকরণ। দেখো বাবা সমীকরণটা, পদার্থ পোলার সমীকরণ, আর স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার ইন্টু সাইন টুয়াইস থিটা। খুব তাড়াতাড়ি দেখো তো এটাকে কি করা যায়, আর স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, ওই যে কতদিন সূত্র লিখে দিছি, এই যে কাজে লাগতেছে, সাইন টুয়াইস থিটা। রিমেম্বার সাইন টুয়াইস থিটা, বলো সাইন টুয়াইস থিটা মানে কি, টু টুয়াইস সাইন থিটা ইন্টু কস থিটা। এবারে আমরা কার্টেসীয়তে যাব, তাহলে সাইন থিটা কস থিটা তোলা লাগবে। তাহলে আমাদের সম্পর্ক সাইন দিয়ে না, আর সাইন থিটা মানে ওয়াই, আর কস থিটা মানে এক্স। তাহলে এখানে যদি একটা আর নেই, এখানে আর নেই, তাহলে কিন্তু আমি এক্স হয়ে যেতে পারতেছি। এই জন্য এখানে একটা আর, এখানে একটা, দুইটা আর, তার মানে আর স্কয়ার। উভয় পক্ষকে আর স্কয়ার দ্বারা গুণ দাও, উভয় পক্ষকে আর স্কয়ার দ্বারা গুণ দিলাম। তাহলে 2a স্কয়ারকে সামনে নিয়ে আসলাম, এখানে একটা আর কস থিটা লাগাইলাম, মান বসার সুবিধার জন্য এখানে আর সাইন থিটা লাগাইলাম। দেখো তো বাবা বুঝছো কি বুঝো নাই? উভয় পক্ষকে আর স্কয়ার দিয়ে গুণ দিলে আর স্কয়ার হোল স্কয়ার, এই টুয়াইস স্কয়ার সামনে নিয়ে আসছে, আর কস থিটা আর সাইন। বলে স্যার কেন আর দিয়ে আপনি গুণ দেবেন, আমি তো এক্স ওয়াই যেতে চাচ্ছি। তাহলে আর কস থিটা মানে এক্স, আর সাইন থিটা মানে ওয়াই। খুব তাড়াতাড়ি 1 নম্বর শূন্য। এখন আমরা জানি, দেখো আমরা জানি আর স্কয়ার মানে কি বলো তো? আর মানে কি ছিল, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। খেয়াল করো 3 নম্বর রিলেশন, কার্টেসীয় পোলার মধ্যে 3 নম্বর রিলেশন। আর মানে ছিল রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই, তাহলে আর স্কয়ার মানে কি এক্স স্কয়ার প্লাস, শুধু আর হলে রুট ওভার, তাহলে আর স্কয়ার মানে এটা। তারপরে কমা দাও, আর কস থিটা মানে কি এক্স, কমা দাও, আর সাইন থিটা মানে কি ওয়াই। তাহলে আমি সবগুলো মান যদি এখানে বসে দিই, তাহলে আমার আর থিটা উঠে যাচ্ছে। দেখো 1 নং হতে পাই, খুব তাড়াতাড়ি 1 নং হতে পাই। তাহলে কি হবে, আর স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তার উপর হোল স্কয়ার। এই যে বাবা আর স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তারপর স্কয়ার ইকুয়াল টু টুয়াইস এ স্কয়ার, আর কস থিটা মানে এক্স, আর সাইন থিটা মানে ওয়াই।
দেখো তো এখানে কার থিটা আছে না পুরো সমীকরণটা এক্স ওয়াই রূপান্তর হয়ে গেছে। ইহাই নির্ণেয় কে বলো, কে কার্তেশীয় পোলার, এই যে এক্স ওয়াই চলে গেছে, তাহলে ইহাই নির্ণেয় কার্তেশীয় সমীকরণ। খুব দ্রুত সময় শেষ হয়ে যাচ্ছে, খুব দ্রুত। ইহাই নির্ণেয় কার্তেশীয় সমীকরণ। যাই হোক, ইনশাল্লাহ আজকে আমাদের অঙ্ক শুরু হয়ে গেছে। এইভাবে আমরা দ্রুত অঙ্ক করার চেষ্টা করব, না হলে অঙ্ক বই শেষ করা সম্ভব হবে না। 5 থেকে 6,000 অঙ্ক আছে। এই কারণে যারা এখন পর্যন্ত 4টে লেকচার কমপ্লিট করো নাই, তাদের কাছে আশা রাখবো, আবেদন থাকবে, তারা অবশ্যই 4টে লেকচার শেষ করে বেসিকটা কমপ্লিট করে সম্পূর্ণরূপে মাথায় নিয়ে আমার অঙ্ক করা শুরু করবা। 3-এর একটা করে দিলাম, বাকিগুলা করবা। 4-এর একটা করে দিলাম, বাকিগুলা করবা। না হলে আমাকে কমেন্ট করবা কিংবা মোবাইলে জানার চেষ্টা করবা। আমি পরবর্তী লেকচারে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকি, ভালো থাকি। ধন্যবাদ সবাইকে।